আজকে বেশ ঘটা করেই আ আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিটি থেকে আ সরকারি যে চিফ প্রসিকিউটর আছে, তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে সেখানে আ স্থলাভিষিক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আ কেন এরকমটা করা হলো আসলে? আ আইসিটিতে কি তাজুল ইসলামের মানে পারফরম্যান্স খুব খারাপ ছিল? কারণ জুলাই আন্দোলনের পরে যখন এই আইসিটিতে সকল মামলার প্রস্তুতি চলছে, কারণ সেই সময় সাধারণ মানুষ, সেই সময় না এখনো কিন্তু সাধারণ মানুষের অন্যতম একটা দাবি হচ্ছে সেই গণহত্যার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতেই হবে। বিচার হতে হবে এ বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই এবং সেই সময় তৎকালীন আইন উপদেষ্টা বা আসিফ যিনি ছিলেন আরকি, আসিফ নজরুল তিনি কিন্তু বলেছেন যে, "সে সময় কিন্তু বিএনপির কোনো আ আইনজীবীরা কেউ এগিয়ে আসেনি। তারা সাহস করেনি যে এখানে চিফ প্রসিকিউশন বা এই বডিতে তারা থাকবেন।" তখন কিন্তু এই তাজুল ইসলাম বেশ সৎ সাহস নিয়ে এগিয়েছেন এবং তিনি তার টিমকে নিয়ে কিন্তু এই বিচার প্রক্রিয়াকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের আ তার সরকারের একটা সদিচ্ছা ছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আ আওয়ামী লীগের আ যিনি সভানেত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার কিন্তু মৃত্যুদণ্ড রায় এসছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর দণ্ড এসছে। আইজিপি তো এখন জেল খাটছেন। শুধু তাই না, এই যে যারা বিভিন্ন বাহিনী থেকে মানবতা বিরোধী অপরাধ করেছেন, গুম খুনের সাথে সংযুক্ত তাদের ১৫ জন সেনাবাহিনী অফিসারকে কিন্তু এই মানে আদালতের কাঠগড়ায় নিয়ে এসছেন। নিয়ে আসার পরে কিন্তু বিচারাধীন অবস্থায় নিয়ে আসছে এবং তাজুল ইসলামের কিন্তু একটা ভূমিকা আছে এই অভ্যুত্থানের পরবর্তী বা সেই সময়ে যে সকল অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর বিচার কার্যে একটা গতি নিয়ে আসার জন্য আরকি। তাজুল ইসলামের কিন্তু এই অবদানটা আপনি কোনো অবস্থাতেই ফেলে দিতে পারবেন না। এবার আসি বিএনপি সরকার গঠন করার পরে এসেই কেন আসলে এই সিদ্ধান্তটা নিল? এতদিন এই যেই নতুন অ্যাডভোকেটকে নিয়োগ করা হচ্ছে তিনি কি তখন ছিলেন না? জুলাই আগস্টের পরে ছিলেন না? ছিলেন, তিনি ছিলেন। কিন্তু এখন তাকে কেন নিয়ে আসা হলো? এর পিছনে আসলে কলকাঠি কে নাড়ছে? আ আপনাদের হয়তোবা নিঃসন্দেহে মনে আছে মিস্টার আ তারেক রহমান তিনি একটা সময় বলেছিলেন তার মা যখন শয্যাশায়ী, মৃত্যু শয্যাশায়ী তখন বলেছেন যে আসলে আমার বাংলাদেশে আসাটা আ আমার একার উপর নির্ভর করে না। তো যাদের উপর নির্ভর করে তারা কি আসলে এই নির্দেশনা পাঠিয়েছেন যে এখান থেকে তাজুলকে সরাতে হবে? এখন তো মনে হচ্ছে ঠিক সেরকমই যে তার আসার অনুমতি যেখান থেকে মিলেছে তারাই হয়তোবা প্রেসক্রিপশন করে দিয়েছে যে এই যে আইসিটি যে বিচার কার্য চলছে সেখান থেকে তাজুলকে অ্যাট এনি কস্ট সরাতে হবে। তা না হলে বিচার প্রক্রিয়া আরো দ্রুত হবে, অনেকেই ফেঁসে যাবে, অনেকের শাস্তি হবে। সো এটাকে যেকোনো মূল্যে হোক থামাতে হবে, এটাকে স্লো করে দিতে হবে, এটা সক্রিয় যেন আর না হতে পারে, নিষ্ক্রিয় করে দিতে হবে। আপনি দেখেন যে আওয়ামী লীগ আ বিএনপি সরকার গঠন করা মানে ১২ তারিখ নির্বাচনে হওয়ার পর থেকেই বিএনপি যে কাজগুলো করছে তা প্রত্যেকটাই বাংলাদেশের সাধারণ মানুষের বিপরীতে যায়। আপনি দেখেন নির্বাচনটা হয়েছে খুবই ভালো। অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশে এবার কিন্তু নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। গোটা বাংলাদেশে ঢাকা থেকে ঝাঁকে, ঝাঁকে মানুষ কিন্তু প্রান্তিক পর্যায়ে গেছে। নিজের টাকা খরচ করে গিয়ে ভোট দিয়ে আসছে এবং একটা অন্যরকম আম উৎসবের পরিবেশে। ভোটটা কিন্তু হয়েছে এটা খুবই কাঙ্ক্ষিত ভোট ছিল কিন্তু ১৭ বছর পরে। তো ভোট হয়েছে, ভোট হওয়ার পরে ভোটের সন্ধ্যা থেকেই কিন্তু প্রশাসন কিন্তু ইঞ্জিনিয়ারিং করে বিএনপি অনেকগুলো আসন বাড়িয়ে দিয়েছে। বিএনপি এতগুলো আসন পাওয়ার কথা না। এবং তারা যে ইঞ্জিনিয়ারিং করেছে তাদের কাটাছেঁড়া যে রেজাল্ট সেটা দেখে কিন্তু বোঝা যায়। এটা অস্বীকার করার কোনো অপশন নেই। বিএনপি ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা গেল। শুরুটা এখান থেকে। ২ ১২ তারিখ ১৩ তারিখ সকাল থেকে কিন্তু বিএনপির নেতারা বিভিন্ন অঞ্চলের আওয়ামী লীগের অফিস একটা গ্রিন সিগন্যাল দিয়েছে তোমরা খোলো, খোলো, খোলো। কেউ কোনো প্রতিরোধ না তুললে গড়ে তুললে খুলতে থাকো এবং বিএনপির নেতা স্বয়ং উপস্থিত থেকে অফিস খুলে দিয়েছে ১৩ তারিখে। তারপরে চাপাইতে, তারপরে খুলনা, বিভিন্ন জেলাতে কিন্তু খুলেছে এবং তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুনঃস্থাপন করছে, তাদের নেত্রীর ছবি টাঙাচ্ছে, ফুল দিচ্ছে, পূজা করছে আরকি হোয়াটএভার এবং কিছু জায়গায় সব প্রতিরোধেরও সম্মুখীন হয়েছে। এটা গেল দেখেন প্রথমত তারা ভোট ইঞ্জিনিয়ারিং করে মানুষের যে রেজাল্ট মানুষ যে ভোট দান করেছে সেই রেজাল্টকে তারা উপেক্ষা করেছে এক পরের দিনই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপি জানে যে বিএনপি ক্ষমতায় তো বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এইটা কখনো সম্ভব নয় এত 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 শক্তি
বা এতটা সাহস কিন্তু গত 18 মাসে আওয়ামী লীগের হয়নি। বিএনপি যেদিন ভোটে নিশ্চিত হয়েছে তারা সরকার গঠন করবে, কলকাতায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিলিকরণ করেছে যেন তাদের সৎ ভাই এখানে জিতেছে, যেন তাদের আসার একটা সময় হয়তোবা আল্লাহ মুখ তুলে তাকিয়েছে আর কি। 2, 3, আপনি দেখেন সংসদে যাওয়ার জন্য যে শপথ গ্রহণ করতে হয়, রয়ের সালাউদ্দিন বলল যে আমরা 72-এর সংবিধানে শুধুমাত্র লেখা আছে যে আপনি মানে নাগরিকের ভোটে নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন, সেখানে গণভোটের বা সেখানে সংবিধান সংস্কার পরিষদের কোনো কথা বলা নাই, এজন্য তারা নেয়নি। তার মানে তারা এই যে গণভোট, এই যে সংবিধান সংস্কার, পুরো ব্যাপারটাই ছুঁড়ে ফেলে দিলেন। আমির খসরু তো বলেই দিলেন কিসের গণভোট টণভোট, এগুলা কিছু মানি না আর কি। হ্যাঁ, আমরা নির্বাচন করার জন্য এগুলোতে রাজি হয়েছিলাম, ব্যাপারটা এরকম। তার মানে কত বড় ভয়ঙ্কর প্রতারণা শুরু করেছে বিএনপি সাধারণ মানুষের সাথে। জামাত এনসিপি এখানে কোনো ম্যাটারই না। এবং সেখানে কিন্তু দেখেন, এবং তার এমপিরা মিস্টার তারেক রহমানের যারা এমপি রয়েছেন, এই যে রবিউল ইসলাম বা সেতু মন্ত্রী, ইনি তো একটা মার্ডার কেসের চার্জশিটভুক্ত আসামি, 3 নম্বর আসামি, তিনি মন্ত্রী হয়েছেন, আমাদের পোড়া কপাল আসলে। হ্যাঁ, একজন মার্ডারার আমাদের দেশের মন্ত্রী। হ্যাঁ, তো তিনি আবার বাংলাদেশের চাঁদাবাজিদের সংজ্ঞা তৈরি করে দিয়েছেন সমঝোতার ভিত্তিতে আর কি। তার মানে এটাও নাগরিকের বিপক্ষে যে আপনি দেখেন গণভোটকে অস্বীকার করা, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেয়া, এটাও বাংলাদেশের সাধারণ মানুষের রায়কে অস্বীকার করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এটাও বাংলাদেশের সাধারণ মানুষ, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা এই ফাঁকা মাঠ তৈরি করে দিয়েছে যেখানে বিএনপি এসে গোল দিচ্ছে এখন, তাই না? 1400 মানুষ মারা গেছে, 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এই নির্বাচন, এই রেজিমকে, আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য। আর সেখানে এসে এরা ভোট ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করছে। আচ্ছা ঠিক আছে, করছে করুক, তাও একটা গণতান্ত্রিক সরকার আসুক, তা তো কোনো সমস্যা নাই। কিন্তু তারা এসে একের পর এক যেটা শুরু করলো, এখন তারা সর্ব লেটেস্ট যে কাজটা করলো সেটা হচ্ছে তাইজুল ইসলামকে সরিয়ে ফেললেন। তার মানে নিঃসন্দেহে প্রেসক্রিপশন কোথা থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে। এই প্রেসক্রিপশন অনুযায়ী আরো সামনে কি কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। তাইজুলকে সরাই দেওয়া মানেই হলো এই যে জুলাই ভিত্তিক যে শত শত মামলা হয়েছে, এই মামলাগুলোকে ধীরে ধীরে স্লো করে দেওয়া, ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেওয়া এবং এই বিচার প্রক্রিয়াকে একেবারেই বন্ধ করে দেওয়া। শামা ওবায়দ তো বলেছেন যে আমরা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করবো। এখন এই পুনর্বাসন কি একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে জেলখানায় নিয়ে আসার জন্য, তার রায় কার্যকর করার জন্য দেশে নিয়ে আসা, নাকি তাকে আবার দেশে নিয়ে এসে রাজনীতি করতে দেওয়া এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে দেওয়ার জন্য ব্যবস্থা করা? আমার কাছে কেন জানি মনে হয় বিএনপি যদি 17 বছর পরে বাংলাদেশে আসতে পারে, আওয়ামী লীগ আবারও ফিরবে, সে বিষয়ে কোনো ভুল নেই। কিন্তু বিএনপি যে কাজটা করছে এ পর্যন্ত যতগুলো আলোচনা করলাম প্রত্যেকটা সাধারণ মানুষের বিপক্ষে যাচ্ছে এবং সাধারণ সাধারণ মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, বিএনপি আর কি করতে পারে? আপনি দেখেন তারেক রহমান তিনি এনসিপির নেতার বাড়িতে যাচ্ছেন, জামাতের নেতার বাড়িতে যাচ্ছেন, সৌহার্দ্যপূর্ণ ছবি তুলছেন, দেখাচ্ছেন, কিন্তু তার নেতাকর্মী যেভাবে চাঁদাবাজি করছে, যেভাবে মানুষকে জ্বালাও পোড়াও করছে, তিনি কিন্তু এ পর্যন্ত কোনো একটা স্টেটমেন্ট দিচ্ছে না। কেউ স্টেটমেন্ট দিচ্ছে না। ঢাকা শহরে তো ওপেন চাঁদাবাজি হচ্ছে আসলে একেবারে, হ্যাঁ? মানে ভয়ঙ্কর লেভেলের। এখন সোশ্যাল মিডিয়াতে গেলে চাঁদাবাজ ছাড়া অন্য কিচ্ছু নেই। তার মানে পুরো প্রক্রিয়াটাই, পুরো ব্যাপারটাই গেছে এখন সাধারণ মানুষের এগেইনস্টে। এখন সর্বশেষে যোগ হলো এই তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া আরকি। তারপরে বিএনপির এখন কি মেইন ম্যান্ডেট, তারা যেভাবে আওয়ামী লীগ বা ভারতকে কথা দিয়ে আসছে বা তাদের যারা মানে বিএনপি এখন যাদের গোলাম, তাদেরকে কি কথা দিয়ে আসছে যে আমরা ধীরে ধীরে এটাকে নর্মালাইজ করে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করব। কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন মানে যে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া, আওয়ামী লীগকে পুনর্বাসন করা আসলে কেন? এনসিপি জামাতকে রুখে দেওয়া, তাদেরকে আসলে চাপের উপর রাখা এই জন্য, নাকি তাদের দল ভারী করা, কোনটা, তাই না? তো দেখেন রাজনীতিবিদরা আসলে সাধারণ মানুষদের সাথে ঠিক এইভাবেই এই মানুষগুলো জীবন দিল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য, এই যে পঙ্গুত্ব বরণ করলো, তাদের সাথে রীতিমতন তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে তারা ফাঁকা মাঠ পেল, গোল দিচ্ছে, এগুলো যা সাধারণ মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। এখন দেখার বিষয় বিএনপি এই প্রতারণা কতদিন করতে থাকে এবং সাধারণ মানুষ এটাকে কতদিন সহ্য করে, নাকি সাধারণ মানুষ আবারও সামনে জুলাই বা আগস্টের মতন আরো একটি গণ অভ্যুত্থানের জন্য মানসিক প্রিপারেশন নেয়।
বিদেশি অনেক জাতের আমের নাম হয়তো বা আপনি শুনেছেন, এবং তার ভিতরে একটি অন্যতম আমের নাম হচ্ছে চিয়াংমাই, যেটি থাইল্যান্ডের চিয়াংমাই এলাকাতে এই গাছটি প্রথম দেখা যায়, এবং সেখানকার নাম অনুসারেই আসলে এই গাছটির নাম হচ্ছে চিয়াংমাই। দেশি জাতের আমের যে জাতগুলো আছে তার তুলনায় এই জাতের আমগুলো খুবই টেস্টি, খুবই রসালো এবং খেতে খুবই মজার। আমার পাশে যে গাছগুলো দেখছেন এগুলোর অ্যাভারেজ হাইট হচ্ছে 4 ফিটের মতন, এবং এই গাছগুলো আপনি ছাদ বাগানের জন্য খুবই উপযোগী। আর আমার বাম পাশে যেই গাছগুলো দেখছেন এগুলোর হাইট মোটামুটিভাবে 5 ফিটের উপরে, 5 ফিট থেকে 6 ফিট আছে। এই গাছগুলো আপনি কমার্শিয়াল বাগান বা আপনার যদি পতির জমি পড়ে থাকে সেখানে আপনি এই গাছগুলো লাগাতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চিয়াংমাই জাতের আমের গাছ সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার আপনি কল করে অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই গাছ চলে যাবে আপনার হাতে।